আচ্ছা, ধনী হওয়াটা কি শুধুই ভাগ্য, নাকি এর পেছনেও মাধ্যাকর্ষণের মতো কোনো নির্দিষ্ট নিয়ম আছে? নেপোলিয়ান হিলের মতে উত্তরটা হল হ্যাঁ, সম্পদেরও কিছু নির্দিষ্ট নিয়ম আছে, যা না জানলে ধনী হওয়া প্রায় অসম্ভব। চলুন, আজ আমরা সেই গোপন অ্যালগোরিদমটাই ডিকোড করার চেষ্টা করি। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নামটা শুনলেই মনে হয় যেন বাহ, শুধু ভাবলেই ধনী হওয়া যাবে। ব্যাপারটা কি আসলেই এত সোজা? না, একদমই না। এটা কোনো ম্যাজিক বা জাদুবিদ্যা নয়, বরং আমাদের ব্রেন আর চিন্তাভাবনার এক গভীর খেলা, যার ৯৯% মানুষই বোঝে না। চলুন আজ সেই রহস্যটাই উন্মোচন করা যাক। সামনের কয়েকটা মিনিট কিন্তু যে কারো চিন্তাভাবনা আর কাজ করার ধরনকে একেবারে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কারণ এই আলোচনার শেষে সাফল্যের দিকে তাকানোর একটা নতুন চশমা পাওয়া যাবে। প্রশ্নটা হলো, জীবনের স্টিয়ারিং হুইলটা নিজের হাতে নেওয়ার জন্য কে কে প্রস্তুত? তো চলুন এবার একটু পেছনে ফেরা যাক। কিভাবে তৈরি হলো এই অসাধারণ বইটা? সত্যি বলতে কি, এর পেছনের গল্পটা বইটার চেয়েও অনেক বেশি প্রেরণাদায়ক। চলুন জেনে নিই কিভাবে একজন সাধারণ সাংবাদিক বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের গোপন রহস্যটা বের করে এনেছিলেন। একবার শুধু ভাবুন তো, কোনো বেতন নেই, কিচ্ছু নেই, শুধু একটা প্রতিশ্রুতির উপর ভর করে টানা ২০ বছর কাজ করে যাওয়া। কি অসম্ভব সাহস আর আত্মবিশ্বাস লাগে, তাই না? নেপোলিয়ন হিল কিন্তু ঠিক এটাই করেছিলেন। থমাস এডিসন, হেনরি ফোর্ডের মতো কিংবদন্তিদের সাথে কথা বলে তাদের সাফল্যের ডিএনএ বিশ্লেষণ করেছেন। আর দীর্ঘ ২০ বছরের সাধনার পর যে জ্ঞান তিনি আমাদের জন্য রেখে গেছেন, সেটাই হলো এই অমর বই। ওকে, এবার আসা যাক বইটার একদম কোর আইডিয়াতে। আমাদের সাফল্যের সবচেয়ে বড় অস্ত্রটা কি জানেন? টাকা, কানেকশন না, সেটা হলো আমাদের নিজেদের ব্রেন। চলুন দেখি কিভাবে নিজের মনটাকে নতুন করে প্রোগ্রাম করে সাফল্যের সফটওয়্যার ইনস্টল করা যায়। আমাদের ব্রেনের ভেতরে না একটা দারোয়ানের মতো ফিল্টার বসে আছে। এর নাম রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা RAS। এর কাজ কি? ধরুন কেউ একটা লাল রঙের গাড়ি কিনবে বলে ঠিক করল। ব্যাস, এরপর থেকে দেখবেন রাস্তায় শুধু লাল গাড়ি চোখে পড়ছে। এটাই RAS এর জাদু। যখন কোনো ইচ্ছা শুধু মুখের কথা থাকে, ব্রেন পাত্তা দেয় না। কিন্তু যখন ইচ্ছাটা তীব্র হয়, তখন এই ফিল্টারটা অ্যাক্টিভেট হয়ে যায় আর সেই লক্ষ্যে পৌঁছানোর রাস্তা দেখাতে শুরু করে। ভাবা যায়, যখন নিজের টিমের সেরা ইঞ্জিনিয়াররা এসে বলছে, বস এটা ইম্পসিবল, তখন কি করা থাকে? হেনরি ফোর্ড কিন্তু হাল ছাড়েননি। তিনি চেয়েছিলেন একটাই ব্লকের মধ্যে ৮টা সিলিন্ডারের একটা V8 ইঞ্জিন। ইঞ্জিনিয়াররা মাথা নেড়ে বলল, এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু ফোর্ডের আকাঙ্ক্ষা এতটাই তীব্র ছিল যে তার সব বিশেষজ্ঞের মতামতকে হাওয়ায় উড়িয়ে দিয়েছিল। দিন যায়, মাস যায়, একটা বছর প্রায় শেষ হতে চলল, কিন্তু ফোর্ড তার জায়গায় একদম পাথর হয়ে বসে আছেন। তার একটাই কথা, আমি এটা চাই এবং আমি এটা পাবই। শেষ পর্যন্ত কি হলো? ইঞ্জিনিয়াররা সেই অসম্ভব কাজটাই করে দেখালো। দেখুন, এটা কিন্তু কোনো ম্যাজিক না, এটা হলো ফোর্ডের ইচ্ছা শক্তির জোর, যা অসম্ভব শব্দটাকেই ডিকশনারি থেকে মুছে ফেলেছিল। আমাদের ব্রেনের একটা মজার ব্যাপার আছে জানেন? আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন, সে কিন্তু সত্যি আর কল্পনার মধ্যে তফাৎ করতে পারে না। আর ঠিক এই জায়গাতেই বেশিরভাগ মানুষ গেমটা হেরে যায়। প্রতিদিন যদি কেউ আয়নার সামনে দাঁড়িয়ে তীব্র আবেগ দিয়ে নিজেকে বলে আমি সফল হবই, আর মনে মনে সেই সাফল্যটা ফিল করে, তাহলে ব্রেন আস্তে আস্তে ওটাকেই সত্যি বলে ধরে নেয়। আর ব্রেন একবার বিশ্বাস করলে সাফল্য তো আসবেই। ছোটবেলা থেকে আমরা সবাই শুনে এসছি, নলেজ ইজ পাওয়ার, তাই না? কিন্তু নেপোলিয়ন হিল বলছেন এই কথাটা অর্ধেক সত্যি। আসল পাওয়ার হলো স্পেশালাইজড নলেজ, মানে কোন একটা নির্দিষ্ট বিষয়ে এক্সপার্ট হওয়া। হেনরি ফোর্ডের হয়তো অনেক ডিগ্রি ছিল না, কিন্তু তিনি জানতেন কোন কাজের জন্য কাকে ডাকতে হবে। মানে সব জানার দরকার নেই, শুধু জানতে হবে নিজের শক্তিটা কোথায় আর কার সাহায্য নিতে হবে। তো মাইন্ডসেটের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু শুধু চিন্তা করলেই তো আর ব্যাংক ব্যালেন্স বাড়বে না, তাই না? অ্যাকশনও তো নিতে হবে। চলুন এবার সেই অ্যাকশন প্ল্যানটা দেখে নেওয়া যাক। স্বপ্নকে বাস্তবে আনার ব্লুপ্রিন্টটা আসলে কি? ধরুন কেউ একটা দ্বীপে গিয়ে নিজের জাহাজটাকেই জ্বালিয়ে দিল। এখন তার কাছে ফেরার কোনো রাস্তা নেই। তাকে ওই দ্বীপেই জিততে হবে, না হলে মরতে হবে। এডউইন সি বার্নস ঠিক এই কাজটাই করেছিলেন। তার কাছে কোনো প্ল্যান বি ছিল না, টাকা পয়সা কিচ্ছু না, শুধু ছিল জেতার আগুন। আর এই ডু অর ডাই অ্যাটিটিউডই তাকে টমাস এডিসনের একজন সাধারণ কর্মী থেকে পার্টনার বানিয়েছিল। ওকে, এবার তাহলে সেই 6টা স্টেপ দেখে নেওয়া যাক, যা স্বপ্নকে বাস্তবে নিয়ে আসে। শুনতে খুব সিম্পল লাগতে পারে, কিন্তু ৯৯% মানুষ এই সিম্পল কাজটাই করে না। কারণ আমাদের ব্রেন ধোঁয়াশা পছন্দ করে না, তার দরকার একদম ক্রিস্টাল ক্লিয়ার ইনস্ট্রাকশন। যারা এই 6টা ধাপ ফলো করবে, তারাই ওই ৯৯% থেকে আলাদা হয়ে যাবে। আচ্ছা, সাফল্যের এত কাছে এসেও মানুষ কেন হেরে যায়? সবচেয়ে বড় কারণটা কি জানেন? হাল ছেড়ে দেওয়া।
চলুন আরিউ ডার্বির গল্পটা শোনা যাক। তিনি তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিলেন শুধুমাত্র আরেকটু ধৈর্য ধরতে না পারার কারণে। কতটা কাছে জানেন? মাত্র ৩ ফুট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যেখানে ডার্বি তার কোদাল ফেলে দিয়ে চলে এসেছিলেন, তার ঠিক ৩ ফুট নিচেই ছিল সোনায় ভরা একটা বিশাল খনি। একবার ভাবুন তো সে আফসোসের কথা। সময়ের আগে হাল ছেড়ে দেওয়ার দাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এর চেয়ে বড় উদাহরণ আর হয় না। যে কোনো নতুন জার্নি শুরু করলে প্রথম দিকে কি হয়, আমরা প্রচুর খাটছি কিন্তু রেজাল্ট তেমন আসছে না। এই সময়টাকেই বলে হতাশার উপত্যকা। এই যে চারটা দেখছেন, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ব্যাপারটা। বেশিরভাগ মানুষ ঠিক এই জায়গাতেই আশা ছেড়ে দেয়, অথচ সাফল্য হয়তো আর মাত্র কয়েক কদম দূরেই ছিল। যারা এই কঠিন সময়টা পার করতে পারে তারাই শেষ পর্যন্ত জেতে। ধরা যাক কারো কাছে দারুণ একটা প্ল্যান আছে, ইচ্ছাশক্তিও একদম টপে, কিন্তু তারপরেও কিছু অদৃশ্য শত্রু আছে যারা সাফল্যের রাস্তায় দেয়াল তুলে দিতে পারে। চলুন সেই ফাইনাল বাধাগুলোকে চিনে নেওয়া যাক আর সেগুলোকে টপকানোর উপায় জেনে নেওয়া যাক। নেপোলিয়ন হিল ৬টা ভয়ের কথা বলেছেন যা আমাদের আটকে রাখে। কিন্তু সবগুলোর মধ্যে সবচেয়ে বিষাক্ত কোনটা জানেন? সমালোচনার ভয়। ওই যে লোকে কি বলবে, এই একটা ছোট্ট প্রশ্ন যে কত স্বপ্নের গলা টিপে মেরে ফেলেছে তার কোনো হিসেব নেই। একবার ভাবুন তো, এই একটা ভয়ের কারণে কত অসাধারণ আইডিয়া হারিয়ে গেছে। তাহলে এই ভয়, নেগেটিভিটি, একাকিত্ব এগুলো থেকে বাঁচার উপায় কি? উপায় হলো একটা প্রোটেক্টিভ শিল্ড তৈরি করা। নিজেকে এমন মানুষদের দিয়ে ঘিরে রাখা যারা পজিটিভ, যারা সাপোর্ট করে। নেপোলিয়ন হিলের একটা দারুণ নাম দিয়েছেন, মাস্টারমাইন্ড অ্যালায়েন্স। মানে এমন একটা টিম বানানো যেখানে সবাই সবাইকে টেনে ওপরে তুলবে। একটা খুব প্রচলিত কথা আছে, কাউকে জানতে হলে তার কাছের ৫ জন বন্ধুকে দেখলেই চলে, কারণ সে তাদেরই একটা অ্যাভারেজ। এটা শুধু কথার কথা না, আমাদের ব্রেনে থাকা মিরর নিউরন আয়নার মতো কাজ করে। আমরা যাদের সাথে মিশি তাদের এনার্জি, তাদের চিন্তাভাবনা সব আমাদের ওপর প্রভাব ফেলে। তাই সঙ্গটা খুব জরুরি। এবার একটু ভেবে দেখুন, আপনার চারপাশের মানুষগুলো কি আপনাকে সামনে এগোতে সাহায্য করছে নাকি পেছনে টেনে ধরছে? তো এতক্ষণ ধরে অনেক কিছুই জানা হলো, অনেক আইডিয়া নিয়ে কথা হলো, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, শুধু ইনফরমেশন দিয়ে কিচ্ছু হবে না। আসল খেলাটা হলো অ্যাপ্লিকেশনের। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। শুধু কি স্ক্রিনের ওপারে দর্শক হয়েই থাকা হবে, নাকি নিজের জীবনের গল্পের হিরো হয়ে ওঠা হবে? একটা শকিং ফ্যাক্ট দেই। ফরগেটিং কার্ভ থিওরি অনুযায়ী আমরা নতুন যা কিছু শিখি তার প্রায় ৯০%ই মাত্র ২৪ ঘন্টার মধ্যে ভুলে যাই, যদি না সেটার উপর অ্যাকশন নেওয়া হয়। তার মানে এই আলোচনার এত গুরুত্বপূর্ণ কথাগুলো মাথা থেকে বেরিয়ে যাবে যদি এখনই কিছু না করা হয়। তাহলে এই ভুলে যাওয়ার রোগ থেকে বাঁচার উপায়টা কি? উপায়টা হলো একটা কৃত্রিম ইমার্জেন্সি তৈরি করা, ঠিক পরীক্ষার আগের রাতের মতো। তখন কিন্তু আর ফেসবুকিং বা আড্ডা দেওয়ার সময় থাকে না, তাই না? কারণ একটা ডেডলাইন থাকে। এই চাপটাই আমাদের ফোকাস করতে বাধ্য করে। তাই আর ভাবাভাবি নয়, নিজের লক্ষ্যের জন্য একটা ডেডলাইন সেট করে আজ এখনই কাজে নেমে পড়া উচিত। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ কিন্তু শুধু টাকা বানানোর গাইডবুক না, এটা আসলে আমাদের চিন্তার জেলখানা থেকে বেরিয়ে আসার চাবিকাঠি। এই বইটা শেখায় যে পরিস্থিতি যেমনই হোক আমরা ভাগ্যের দাস নই, আমরাই আমাদের ভাগ্যের কারিগর। তাহলে শেষ প্রশ্নটা সবার নিজের কাছে, নিজের ভাগ্যের নিয়ন্ত্রক হতে কে প্রস্তুত? এই প্রশ্নটাই হোক অবচেতন মনের জন্য প্রথম অটো সাজেশন।